ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আজকে একটি নতুন এবং মজাদার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের টপিক হচ্ছে মডিফায়ার। তোমরা জানো আমি মডিফায়ার নিয়ে একটি সিরিজ তৈরি করেছি। সেই সিরিজের ধারাবাহিকতায় আজকে 3য় নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসটি আমি সাজিয়েছি অ্যাডভার্বের উপর। তোমরা খুব ভালো করে জানো আমি এর আগের দুটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে মডিফায়ারকে যদি আমরা ভালো করে রপ্ত করতে হয় তাহলে আমাদেরকে দুইটা বিষয় সম্পর্কে খুব ভালো জানতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আমি আমার সেকেন্ড যে ভিডিওটা ছিল মডিফায়ারের উপরে, সেটাতে আমি অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে আসবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার 3য় ক্লাসটি করছি, এবং আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সেই অ্যাডভার্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, আর যে ইনফরমেশনগুলো তোমাদের খুব দরকার বলে মনে হবে তোমরা অবশ্যই সেটা নোট করে নেবে। তো চলো আমরা সময় ক্ষেপণ না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতে প্রথমেই আমি অ্যাডভার্ব নিয়ে একটু কথা বলি। আমরা প্রথমে জানতে হবে অ্যাডভার্বটা কী। তো আমরা সাধারণত গতানুগতিক যে বই পুস্তকের মধ্যে যে সংজ্ঞাটা দেখতে পাই সেটা আমি প্রথমে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে সকল ওয়ার্ড সাধারণত অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডভার্ব বলছি। তার মানে তারা বুঝাতে চাচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে যে শব্দগুলো মডিফাই করে সেগুলোকে তারা অ্যাডভার্ব বলছে। তো আমি তোমাদের জ্ঞাতার্থে একটা ইনফরমেশান দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক বইতে আমি দেখেছি লেখা আছে আমাদের সাধারণত 8টা পার্টস অফ স্পিচ আমরা জানি, নাউন প্রোনাউন ছাড়াও আরও 6টা পার্টস অফ স্পিচ আছে। তো বলা হচ্ছে নাউন প্রোনাউন যেহেতু অ্যাডজেক্টিভের আন্ডারে থাকে, তাই নাউন প্রোনাউন ছাড়া বাকি যে 6টা আমাদের পার্টস অফ স্পিচ আছে সেই 6টা পার্টস অফ স্পিচকে যেই মডিফাই করে সেই হচ্ছে অ্যাডভার্ব। তার মানে নাউন প্রোনাউন ছাড়া বাকি 6টা পার্টস অফ স্পিচকেই অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ছোট্ট প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে তারা মডিফাই কথাটাই বুঝতে পারে না। তো এটা বোঝার জন্য আমি একটু সহজ পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের যদি আমরা সামারাইজ করে কথাটা বলি তাহলে হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডভার্বকে যেই শব্দগুলো মডিফাই করে সেগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলি। অর্থাৎ অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটার সাথেই আসলে অ্যাডভার্বের সম্পর্ক বেশি। তাই আমি তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু এই ভিডিওটা কভার করছি ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকে। তাই আমি বিস্তারিত আলোচনা না করে ব্যাপারগুলোকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বের সাথেই সাধারণত অ্যাডভার্বের রিলেশনটা। সো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললেও আমি অ্যাডভার্ব দিয়ে আনসার করবো, ভার্বকে মডিফাই করতে বললে আমি অ্যাডভার্ব দিয়ে আনসার করবো, এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে বললে আমি অ্যাডভার্ব দিয়ে আনসার করবো। তার মানে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটা শব্দকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। এখন মডিফাই ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, সেইটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা প্রসেস দেখা দিচ্ছি। সেটা হচ্ছে ধরো কোনো একটা অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্ব এরকম যে কোনো একটা শব্দ নেওয়ার পরে আমরা যদি ওই শব্দকে কিছু প্রশ্ন করি, যেমন কিভাবে, কোথায়, কখন, কতবার, এই প্রশ্নগুলো যদি আমরা অ্যাডজেক্টিভ ভার্ব অথবা অ্যাডভার্বকে করি তখন আমরা এই প্রশ্নগুলো করার পরে আমরা উত্তর হিসাবে যেই ওয়ার্ডটা পাবো সেই ওয়ার্ডটাকে আমরা বলছি অ্যাডভার্ব। আর এই যে প্রশ্ন করে উত্তর বের করার প্রসেসটাকে বলা হয় মডিফাই করা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সাধারণত আমরা তাহলে প্রশ্নগুলো কী দিয়ে করব? কিভাবে দিয়ে করতে পারি, কোথায় দিয়ে করতে পারি, কখন দিয়ে করতে পারি, কতবার দিয়ে করতে পারি। তো এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা শব্দকে কোথায় দিয়ে কীভাবে দিয়ে প্রশ্ন করো এবং কীভাবে দিয়ে প্রশ্ন করে যদি তুমি কোনো উত্তর পাও তাহলে সেই উত্তরটাকে আমরা সাধারণত অ্যাডভার্ব বলবো। তবে এই ধরনের অ্যাডভার্বকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অফ ম্যানার। তার মানে তুমি যদি কোনো একটা শব্দকে অর্থাৎ অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বের মধ্যে কাউকে যদি তুমি কিভাবে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাও সেই উত্তরটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব হবে, কিন্তু সেই অ্যাডভার্বটার নাম হবে অ্যাডভার্ব অফ ম্যানার। যদি তুমি শব্দগুলোকে সাধারণত কোথায় দিয়ে প্রশ্ন করো যে উত্তরটা তুমি পাবে সেটাকে তুমি বলবা অ্যাডভার্ব অফ প্লেস। কখন দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাও তখন সেটাকে বলতে হবে অ্যাডভার্ব অফ টাইম। যদি তুমি কতবার দিয়ে প্রশ্ন করো তাহলে যে উত্তরটা পাবা সেই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো সোজা কথা হচ্ছে এভাবে প্রশ্ন করে করে আমরা অ্যাডভার্ব বের করতে পারি। একটা মজার বিষয় তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে যদিও এই প্রশ্নগুলো বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্বকে করা হয়, কিন্তু আমি তোমাদের জ্ঞাতার্থে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো সাধারণত ভার্বকে করা হয়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকেও করা হয় তবে একদম কম,
90% ক্ষেত্রেই এই প্রশ্নগুলো আমরা ভার্বকে করে থাকি। তার মানে এই প্রশ্নগুলো সাধারণত ভার্বের সাথেই রিলেটেড। এই ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। তো এই ব্যাপারটাকে আরেকটু স্বচ্ছভাবে বোঝার জন্য আমরা একটু সামনে আগাবো। আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বুঝলে আমরা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাব। তো চলো আমি তোমাদের জন্য কয়েকটা এক্সাম্পল শো করি। তোমরা স্ক্রিনের মধ্যে 5টা এক্সাম্পল দেখতে পাচ্ছ। তো আমরা একটু আগে বলেছিলাম যে আমরা কিছু প্রশ্ন করে অ্যাডভার্ব বের করি। তো প্রশ্নগুলো আমরা সাধারণত কাকে করি? ভার্বকে করি, অ্যাডজেক্টিভকে করি, নাহলে অ্যাডভার্বকে করি। মূলত আমি বলেছিলাম ভার্বকে করি। এই জন্য আমি প্রথমে বাক্যের সবগুলা বাক্য থেকে আমি প্রথমে ভার্বগুলাকে মার্ক করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি রেড কালার করে দিয়েছি ভার্বগুলাকে। তো প্রথম বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে ড্রাইভ। তো চলো আমরা একটু বাক্যটাকে একটু পড়লে বুঝতে পারবো। সেটা হচ্ছে হি ড্রাইভস হিজ কার কেয়ারফুলি। লাইনটার অর্থ কী দাঁড়ালো? সে তার গাড়িটি দেখে শুনে চালাচ্ছে, অর্থাৎ একটু যত্ন করেই চালাচ্ছে, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কোনটি? ভার্ব হচ্ছে ড্রাইভ। এখন আমরা ড্রাইভকে যদি আমাদের সেই লিস্টেড প্রশ্নগুলো করি, সেই প্রশ্নগুলো যদি করি, যেমন ধরো আমি যদি করি যে সে কীভাবে গাড়িটি চালিয়েছে, ড্রাইভার তো হচ্ছে চালানো, তাহলে আমি যদি প্রশ্ন করি কীভাবে সে গাড়িটি চালিয়েছে, তখন তোমরা উত্তর হিসেবে কোন ওয়ার্ডটাকে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই পাচ্ছ কেয়ারফুলি ওয়ার্ডটা। যেহেতু আমি ড্রাইভকে কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসাবে কেয়ারফুলি পেয়েছি, তার মানে এই কেয়ারফুলি ওয়ার্ডটা ড্রাইভ থেকে এসেছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে বসেছে। তার মানে আমরা বলতে পারি কেয়ারফুলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। কিন্তু এইটা যদি অ্যাডভার্ব হয়, এটা অ্যাডভার্বের কোন জাতের মধ্যে পড়ছে, এইটা আমাদের প্রশ্ন আসে। তো যেহেতু আমরা প্রশ্নটা কিভাবে দিয়ে করেছি, তাই আমরা বলতে পারি কেয়ারফুলি ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। এবার পরের বাক্যটাতে আমরা দেখি, পুট ইউর গানস ডাউন, তোমাদের বন্দুকগুলোকে নিচে নামাও, এরকম একটা প্রশ্ন বলছে। এখন এখানে ভার্ব হচ্ছে পুট, পুট অর্থ হচ্ছে রাখা। তাহলে আমরা যদি এই রাখাকে যদি প্রশ্ন করি কোথায় রাখতে বলছে, তাহলে তুমি উত্তর হিসাবে দেখো কোন ওয়ার্ডটা বলছো, তুমি বলছো ডাউন। তার মানে ডাউন ওয়ার্ডটা পুট থেকে আসছে, পুটকে মডিফাই করছে। তাহলে যেহেতু ডাউন ওয়ার্ডটা পুটকে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, তার মানে আমি বলতে পারি ডাউন ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে ডাউনটা কোন ধরনের অ্যাডভার্ব? যেহেতু আমি পুটকে কোথায় দিয়ে প্রশ্ন করছি, আর আমরা জানি যে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা বের হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে এই বাক্যে ডাউন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। 3 নম্বর বাক্যে বলছে আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকালকে ঢাকায় গিয়েছিলাম। তাহলে এই বাক্যের ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম। এবার আমরা যদি এই ওয়েন্টকে প্রশ্ন করি যে তুমি কখন গিয়েছো, এই কথাটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে কোন ওয়ার্ডটা আসছে? উত্তর হিসেবে আসছে ইয়েস্টারডে ওয়ার্ডটা। তাহলে ইয়েস্টারডে ওয়ার্ডটা ওয়েন্ট থেকে আসছে যেহেতু, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে, তার মানে ইয়েস্টারডে একটা অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা কোন ধরনের অ্যাডভার্ব? যেহেতু কখন দিয়ে আমি প্রশ্ন করেছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, মুভ টু দ্য নেক্সট ওয়ান। এরপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি অফেন কামস টু মাই হোম, সে প্রায় আমার বাড়িতে আসে। এখন এখানে ভার্ব হচ্ছে কাম। আমরা কামকে যদি প্রশ্ন করি সে কতবার আমার বাড়িতে আসে, তোমরা একটু খেয়াল করে দেখতে পাবা এই বাক্যের উত্তর হিসাবে আমরা পাচ্ছি সে কতবার আমার বাড়িতে আসে, সে প্রায় আমার বাড়িতে আসে, অফেন ওয়ার্ডটা আসছে। তো এই অফেন ওয়ার্ডটা যেহেতু কতবার দিয়ে প্রশ্ন করার উত্তর হিসাবে আসছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব এবং এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা বুঝতে পারছি ভার্বকে কীভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে ম্যানার, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে প্লেস, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে টাইম, এবং ভার্বকে কতবার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার আমরা একটু 5 নম্বর বাক্যটাকে একটু লক্ষ্য করব। 5 নম্বর বাক্যটা একটু আমাদের জন্য জটিল এবং এটা একটু বুঝার বিষয় আছে। তো তোমরা একটু লক্ষ্য করো, আমার যে 5 নম্বর বাক্য আছে সেটার মধ্যে লুকস হচ্ছে আমার হচ্ছে ভার্ব। এখন বাক্যটার অর্থ হচ্ছে শি লুকস সো বিউটিফুল, তাকে দেখতে খুব সুন্দর লাগছে, এরকম একটা ব্যাপার বলতেছে, তাই না? তো এখন আমি যদি লুকসকে যদি কিভাবে, কোথায়, কখন, কতবার দিয়ে প্রশ্ন করি, আমি কিন্তু বাক্যের ভিতরে কোনো ওয়ার্ডকে খুঁজে পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে এই বাক্যের মধ্যে ভার্বকে মডিফাই করে কোনো ওয়ার্ড বসে নাই। কিন্তু আমার বাক্যের মধ্যে একটা ওয়ার্ড আছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে বিউটিফুল। আমি যদি এই অ্যাডজেক্টিভটাকে কেমন দিয়ে প্রশ্ন করি, যেমন কেমন সুন্দর, এই কথাটা বললে উত্তরটা আসে কিন্তু সো। তার মানে আমরা বলতে পারি সো ওয়ার্ডটা লুকসের সাথে সম্পর্ক না, সো এর সম্পর্কটা হচ্ছে বিউটিফুলের সাথে। তার মানে সো ওয়ার্ডটা বিউটিফুলকে মডিফাই করছে। তো বিউটিফুলটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বুঝতে হবে সো ওয়ার্ডটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে আমরা বলতে পারি যে সো যে ওয়ার্ডটা আমরা বাক্যে দেখতে পাচ্ছি এটা ভার্বকে মডিফাই না করে এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তো আমরা জানি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকেও মডিফাই করলে তাকেও কিন্তু আমরা অ্যাডভার্ব বলেই ডাকি। তার মানে সোটাও আমাদের একটা অ্যাডভার্ব, কিন্তু এই অ্যাডভার্বটা ভার্বের সাথে সম্পর্ক না করে কার সাথে করছে? অ্যাডজেক্টিভের সাথে করেছে।
তাহলে এটাকে আমি ম্যানারও বলতে পারবো না, প্লেসও বলতে পারবো না, টাইমও বলতে পারবো না, ফ্রিকোয়েন্সি বলতে পারবো না। এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তার মানে কিছু কিছু অ্যাডভার্ব আছে যারা ভার্বের সাথে রিলেটেড, আর কিছু কিছু অ্যাডভার্ব আছে যারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে রিলেটেড। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই ব্যাপারটাকে আমরা যদি একটু সামারাইজ করে বলি তাহলে বলতে পারি আমরা সাধারণত অ্যাডভার্বগুলোর মধ্যে যেটা ম্যানার, প্লেস বা টাইম বা ফ্রিকোয়েন্সি, এরা সাধারণত ভার্বের সাথে রিলেটেড। তার মানে এরা ভার্বকে মডিফাই করে বাক্যে বসবে। আরেকটা হচ্ছে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো সাধারণত আমরা ডিগ্রি বলে ডাকছি, যেগুলো ভার্বকে মডিফাই না করে সাধারণত কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে করে। এরা ভার্বকেও করতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। তো আমরা একদম সহজ করে বলতে পারি ভার্বের সাথে রিলেটেড হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের সাথে হচ্ছে ডিগ্রি। আশা করছি আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি। এবার আরও একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে ভার্বের সাথে যে চারটা অ্যাডভার্বের সম্পর্ক, ম্যানার, প্লেস, টাইম এবং ফ্রিকোয়েন্সি, সে চারটার অবস্থান আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমরা যে অ্যাডভার্ব অফ ম্যানারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভার্বের পরে বসেছে। আমরা যে ডাউন দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেস, সেটাও কিন্তু ভার্বের পরে বসেছে। অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে, সেটাও কিন্তু ভার্বের পরে বসেছে। কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা, সেটা কিন্তু ভার্বের আগে বসেছে। তার মানে ম্যানার, প্লেস, টাইমের থেকে ফ্রিকোয়েন্সিটা একটু ভিন্ন। ভিন্ন কীরকম? সেটা হচ্ছে সবাই কিন্তু ভার্বের পরে বসলেও ফ্রিকোয়েন্সিটা কিন্তু ভার্বের আগে বসে। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি, যদি কখনো আমরা ইংলিশের কোনো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে খালিঘর দেখি, আমি আবারও বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি আমরা খালিঘর দেখি, তাহলে আমরা মাথায় রাখবো এই সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। ইংলিশের সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অন্য কোনো ওয়ার্ড বসার সুযোগ নেই, শুধুমাত্র অ্যাডভার্বই বসতে পারে। তো এখন যদি অ্যাডভার্ব বসে, তাহলে অ্যাডভার্বের কোন জাতটা বসাইতে হবে? অবশ্যই আমাদেরকে ফ্রিকোয়েন্সিটা বসাতে হবে। সাবজেক্ট ভার্বের মাঝখানে খালিঘর দেখলেই আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে আনসার করবো। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে, কারণ আমাদের মডিফায়ারের মধ্যে এই ধরনের প্রচুর সেন্টেন্স আছে। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা একটু সামারাইজ করে দেখি। তো আমাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কিছু অ্যাডভার্ব আছে যারা ভার্বের সাথে রিলেটেড, আর কিছু অ্যাডভার্ব আছে যারা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড। তো যেগুলো ভার্বের সাথে রিলেটেড সেগুলো হচ্ছে আমাদের ম্যানার, প্লেস, টাইম এবং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভের সাথে যে রিলেটেড বা অ্যাডভার্বের সাথে রিলেটেড যে অ্যাডভার্বগুলো, সেগুলোকে আমরা বলছি সেটা হচ্ছে ডিগ্রি। এটা আমরা একটু আগে জানতে পেরেছি। এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা মানে একটু জানার খুব ইচ্ছা আর কি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমি তো ম্যানার বুঝতে পারলাম, বাক্যের মধ্য থেকে আমি কিভাবে দিয়ে প্রশ্ন করে আমি সাধারণত ম্যানারটা বের করতে পারি, কিন্তু ম্যানার ওয়ার্ডগুলো আসলে আমার জানা দরকার, অর্থাৎ আমি কিছু ম্যানার ওয়ার্ড সম্পর্কে জানা দরকার। তো আমি সেটাই এখন তোমাদেরকে জানাই দিব, যেটা তোমরা চাইলে নোট করে নিতে পারো। অর্থাৎ আমরা তো জানি যে কোনো একটা ভার্বকে আমি যদি কিভাবে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানারের কয়েকটা ওয়ার্ড আমি তোমাদের সাথে পরিচয় করাই দিচ্ছি, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। আবার একইভাবে যদি কোনো একটা ভার্বকে আমি কোথায় দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সেটাও সেরকম কিছু ওয়ার্ডও তোমাদেরকে একটু পরিচয় করা দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট বা নোট করে নিতে পারো। ঠিক একই রকম করে যদি কোনো ভার্বকে আমি কখন দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম জাতীয় শব্দগুলো তোমাদেরকে দেখাই দিলাম। তারপর ফ্রিকোয়েন্সি, তোমরা সবাই জানো ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যেগুলোকে আমি কতবার দিয়ে প্রশ্ন করে উত্তর হিসাবে পাচ্ছি। আর ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো তোমরা একটু দেখে নিতে পারো। ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা আসলে কাজের গুরুত্বের উপর ডিপেন্ড করেই আমরা সাধারণত উল্লেখ করে থাকি। তো একটা পিকচার দেখলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে, দেখো তুমি যদি কোনো একটা কলেজের মধ্যে পড়ো এবং কলেজের 100টা দিনের মধ্যে ধরো তুমি 100 দিনই উপস্থিত ছিল, তাহলে তুমি বলবা আই অলওয়েজ অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। কিন্তু তুমি ধরো 90% ডেতে থাকো কিন্তু 10% ডে অনুপস্থিত ছিল, তাহলে তুমি আর অলওয়েজ ব্যবহার করতে পারবে না, তুমি ইউজুয়ালি ব্যবহার করবা। আবার যদি তুমি 50% ডে উপস্থিত থাকো আর 50% যদি অনুপস্থিত থাকো, তাহলে তুমি সামটাইমস ব্যবহার করবা। আর যদি তুমি কখনোই যদি কলেজে না যেয়ে থাকো, তাহলে তুমি নেভার ব্যবহার করবা। তার মানে কাজের পার্সেন্টেজের উপরে আমরা ওয়ার্ডগুলো ব্যবহার করি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। আরেকটা মজার তথ্য তোমাদেরকে বলছি, একটু আগে যেটা বলছিলাম, দেখো এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে সবগুলো এক্সাম্পলে দেখবা তোমার এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো কোথায় ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে। তার মানে আমরা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানেই সাধারণত ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো ব্যবহার করি। আমি তোমাদেরকে জানাই দিচ্ছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির উপর তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবেই, সো এই ব্যাপারটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তো চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমরা আলোচনা করব অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো, ডিগ্রিটা আসলে মডিফাই করতেছে কাকে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে। তোমরা জানো অ্যাডজেক্টিভ নিজেই একটা বিশেষ জিনিস। তো
ডিগ্রি বলতে আমরা সাধারণত মাত্রাকে বুঝি, অর্থাৎ একটা বিশেষ জিনিসকে আরেকটু বিশেষায়িত করা। যেমন ধরো তুমি তোমার ঘর পুরাতন হয়ে গেছে, ওই ঘরটাকে তুমি আবার রং করে আরেকটু মাত্রা বাড়াইছো, সৌন্দর্যের মাত্রাটা বাড়াইছো। অথবা তোমার একটা ফ্রেন্ড তোমাকে বললো, দোস্ত আমি তো পরীক্ষাতে 75 পেয়েছি ইংলিশে, তখন তুমি বললা যে গুড, কিন্তু পাশের আরেকটা ছেলে বলতেছে আমি তো 85 পেয়েছি, তখন তুমি তাকে কি বলবা? তখন তুমি তাকে বলবা ভেরি গুড। তার মানে ভেরি বলাতে গুডের মাত্রাটা কী হয়েছে? আরও বৃদ্ধি পেয়েছে। ঠিক একই রকম করে ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড তোমাকে বললো যে সরি, কোনো একটা ভুলের কারণে সে তোমাকে বললো সরি, তুমি বললা যে না আমি মানি না, তখন সে তোমাকে বললো যে আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এক্সট্রিমলিটা সে কেন ব্যবহার করেছে? অর্থাৎ সরির মাত্রাটাকে আর বাড়ানোর জন্য। তার মানে ইংলিশে কিছু ওয়ার্ড আছে যারা অন্য একটা শব্দের মাত্রা কমানো বা বাড়ানোর দায়িত্বটা পালন করে, এদেরকে আমরা সাধারণত অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে থাকি। তো আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন ধরো লেখা আছে শি লুকস সো বিউটিফুল, তাহলে এখানে সোটা কেন ব্যবহার করা হয়েছে? বিউটিফুল তো নিজে একটা বিশেষ জিনিস, কিন্তু বিউটিফুলের মধ্যে আরও মাত্রা বাড়ানোর জন্য এখানে সোটা ব্যবহার করা হয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো তাহলে ডিগ্রি শব্দটা মাত্রার সাথে রিলেটেড। এখন মাত্রা অনেক সময় বাড়ানোর ক্ষেত্রেও কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়, আবার মাত্রা কমানোর ক্ষেত্রে কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়। যে ওয়ার্ডগুলো সাধারণত মাত্রাকে বাড়ায় সেগুলোকে আমরা সাধারণত ইংলিশে ভাষায় ইন্টেন্সিফায়ার বলে থাকি, আর যেগুলা মাত্রা কমায় সেগুলোকে আমরা বলে থাকি ডাউন টোনার। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমরা যেহেতু এটা ইন্টারমিডিয়েট সিলেবাসকে কভার করছি, তাই তোমাদের জ্ঞাতার্থে বলছি আসলে আমাদের পরীক্ষাতে ডাউন টোনার পরীক্ষাতে আসবে না, তাই তোমরা ডাউন টোনার নিয়ে ভাবার একদমই দরকার নাই। শুধুমাত্র তোমাদের যদি মন চায় তোমরা এটা নিয়ে স্টাডি করতে পারো, তবে আমার কাছে মনে হয় আমরা ভিডিও লম্বা না করার ক্ষেত্রে ডাউন টোনার নিয়ে আলোচনা করব না। তো ইন্টেন্সিফায়ার হচ্ছে কি, যেগুলা সাধারণত মাত্রা বৃদ্ধি করার কাজ করে। তো তোমরা একটু খেয়াল করে দেখতে পাবো, আমরা এখানে ইন্টেন্সিফায়ার বলতে ডিগ্রিকে বলছি, আবার ডিগ্রি বলতে অ্যাডভার্বকে বলছি। তার মানে আমার পরীক্ষাতে কিন্তু ডিগ্রি নামের কোনো প্রশ্ন আসবে না, আমাকে সরাসরি ইন্টেন্সিফায়ার দিয়েই আনসার করতে বলবে। তো ইন্টেন্সিফায়ারটা একটু জেনে রাখো, ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। এই ওয়ার্ডগুলো সাধারণত ইন্টেন্সিফায়ারে কাজ করে। পাশাপাশি এই শব্দগুলোর মধ্যে কয়েকটা শব্দ আমাদের পরীক্ষাতে প্রায় সময় আসে। আর ডাউন টোনার সম্পর্কে তোমাকে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের যদিও লাগবে না, তাই আমি এটা নিয়ে আলোচনা করছি না। তো ইন্টেন্সিফায়ার যে ওয়ার্ডগুলো, সেই ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে সো, ভেরি এবং এনাফ। এই তিনটা ওয়ার্ড তোমরা প্রায় সময় পরীক্ষাতে আনসার করতে পারবে, এই তিনটা শব্দই তোমরা মাথায় রাখবে। বাকিগুলো চাইলে তোমরা রাখতে পারো, তবে এই তিনটার ব্যবহার সবচেয়ে বেশি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের অ্যাডভার্বের ক্লাসিফিকেশানটা আসলে কীরকম। তো এই ক্লাসিফিকেশানটা যদি তোমরা ধরে রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে আনসার করতে পারবে। আর যদি আনসার করতে সমস্যা হয়, তোমরা একটু প্র্যাকটিক্যালি নিজেদেরকে যাচাই করে নিতে পারো। তো চলো, আমি তোমাদেরকে প্রথমে যে 5 ধরনের অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করেছি, সেই 5 ধরনের অ্যাডভার্বের শব্দগুলোকে একটা তালিকা করে দিচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট করে নোট করে নিতে পারো। আর এই শব্দগুলো ব্যবহার করে এবার তোমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমি তোমাদের জন্য কিছু এক্সাম্পল দিয়েছি, তোমরা সেই এক্সাম্পলগুলো সলিউশন করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই পাঠিয়ে দিবে। আমাদের প্রথম 3টে এক্সাম্পল ম্যানারের উপর করতে হবে, পরের 3টে এক্সাম্পল প্লেজের উপর করতে হবে, পরের 3টা টাইম, এরপরে ফ্রিকোয়েন্সি এবং এরপরটা ইন্টেন্সিফায়ার দিয়ে তোমাকে আনসার করতে বলা আছে। ইন্টেন্সিফায়ারগুলো তোমরা জানো, সেগুলো ডিগ্রিকেই বোঝানো হচ্ছে। তো তোমরা কতটুকু বুঝেছো সেটা প্রমাণ করবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে এই উত্তরগুলো পাঠিয়ে।